বাঙালি আলসে, বাঙালি ঘরকুনো, এই ধারণা অসঙ্গত। তা বারবার প্রমাণিত হয়েছে। সামাজিক উত্থান হোক, নবজাগরণের প্রথম পদক্ষেপ হোক কিংবা দুঃসাহসিক অভিযান, বাঙালির উপস্থিতি সর্বত্র। সেই রকমই একজন বাঙালি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর জীবন জুড়ে বহু স্থান ঘুরে বেরিয়েছেন, বাস্তবিক সমাজকে প্রত্যক্ষ করেছেন এবং সেই সকল অভিজ্ঞতা তাঁর সাহিত্যকর্মে বাঁচিয়ে রেখেছেন। অসীম জিজ্ঞাসা, পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রা, দুঃসাহসিক অভিযান সব কিছুই রূপ পেয়েছে তাঁর সাহিত্যে। সেই পথের পাঁচালীর অপু হোক বা চাঁদের পাহাড়ের শঙ্কর, এই নদী জঙ্গলের বাংলাদেশে প্রত্যেক বাঙালি আরণ্যক হয়ে উঠতে চেয়েছে কখনো না কখনো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সেই রকমই একজন আরণ্যক বাঙালি হল সুশীল। বিভূতিভূষণের হিরে মানিক চলে উপন্যাসে সুশীল সেই বাঙালি যুবক যে পরম্পরাক্রমে চলে আসা ব্যবস্থা ভেঙে বেরিয়ে পড়েছে রহস্যে ঘেরা এক অভিযানে। কি হলো তার সাথে এই অভিযানে, আজ সেই গল্পই বলবো। আজ তার প্রথম পর্ব। ছোট্ট গ্রাম সুন্দরপুর। একটি নদীও আছে গ্রামের উত্তর প্রান্তে। মহকুমা থেকে 12 মাইল, রেল স্টেশন থেকেও 7-8 মাইল। গ্রামের মুস্তফি বংশ এক সময়ে সমৃদ্ধিশালী জমিদার ছিলেন। এখন তাদের অবস্থা আগের মতো না থাকলেও আশেপাশের অনেকগুলি গ্রামের মধ্যে তাঁরাই এখনো পর্যন্ত বড়লোক বলে গণ্য। যদিও ভাঙা পুজোর দালানে আগের মতো জাঁকজমকে এখন আর পুজো হয় না। প্রকাণ্ড বাড়ির যে মহলগুলোর ছাদ খসে পড়েছে গত 20-30 বছরের মধ্যে, সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। বাড়ির মেয়েদের বিবাহ দিতে হয় কেরানি পাত্রদের সঙ্গে, অর্থের এতই অভাব। সুশীল এই বংশের ছেলে, ম্যাট্রিক পাশ করে বাড়ি বসে আছে। বড় বংশের ছেলে, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কখনো চাকুরি করেননি, সুতরাং বাড়ি বসে বাপের অন্ন ধ্বংস করুক, এই ছিল বাড়ির সকলেরই প্রচ্ছন্ন অভিপ্রায়। সুশীল তাই করেই আসছে অবশ্যি। সুন্দরপুর গ্রামে ব্রাহ্মণ কায়স্থের বাস খুব বেশি নেই। আগে অনেক ভদ্র গৃহস্থের বাস ছিল, তাদের সবাই এখন বিদেশে চাকুরি করে। বড় বড় বাড়ি জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। মুস্তফিদের প্রকাণ্ড ভদ্রাসনের দক্ষিণে ও পূর্বে তাদের দৌহিত্র রায়বংশ বাস করে। পূর্বে যখন মুস্তফিদের সমৃদ্ধির অবস্থা ছিল, তখন বিদেশ থেকে কুলগৌরব সম্পন্ন রায়দের আনিয়ে কন্যাদান করে জমি দিয়ে এখানেই বাস করিয়েছিলেন এরা। কালের বিপর্যয়, সেই রায়বংশের ছেলেরা এখন সুশিক্ষিত ও প্রায় সকলেই বিদেশে ভালো চাকুরি করে, নগদ টাকার মুখ দেখতে পায়। বাড়ি কেউ বড় একটা আসে না, যখন আসে তখন খুব বড় মানুষই চাল দেখিয়ে যায়। পদে পদে মাতুল বংশের উপর টেক্কা দিয়ে চলাই যেন তাদের 2-1 মাস স্থায়ী পল্লীবাসের সর্বপ্রধান লক্ষ্য। আশ্বিন মাস, পুজোর বেশি দিন দেরি নেই। অঘোর রায়ের বড় ছেলে অবনী সস্ত্রীক বাড়ি এসেছে। শোনা যাচ্ছে দুর্গোৎসব না করলেও অবনী এবার ধুমধামে নাকি কালী পুজো করবে। অবনী সরকারি দপ্তরে ভালো চাকুরি করে। অবনীর বাবা অঘোর রায় ছেলের কাছেই বিদেশে থাকেন। তিনি এ সময় বাড়ি আসেননি, তার মেজ ছেলে অখিলের সঙ্গে পুরী গিয়েছেন। অখিল যেন কোথাকার সাব ডেপুটি, 15 দিন ছুটি নিয়ে স্ত্রী, পুত্র ও বৃদ্ধ পিতাকে নিয়ে বেড়াতে বার হয়েছে। সুশীল অবনীদের বৈঠকখানায় বসে এদের চালবাজির কথা শুনছিল অনেকক্ষণ থেকে। অবনী বললে, মামা, তোমাদের বড় শতরঞ্চি আছে? একখানা দালানজোড়া শতরঞ্চি তো ছিল জানি, কিন্তু সেটা ছিঁড়ে গিয়েছে জায়গায় জায়গায়। ছেঁড়া শতরঞ্চি আমার চলবে না,
তাহলে কলকাতায় লোক পাঠিয়ে ভালো একখানি বড় শতরঞ্জি কিনে আনি। বন্ধু বান্ধব 5 জনে আসবে, তাদের সামনে বার করার উপযুক্ত হওয়া চাই তো। বড় আলো আছে? বাতির ঝাড় ছিল, এক এক থাকে কাঁচ খুলে গিয়েছে, তাতে চলে তো নিও। তোমাদের তাতেই কাজ চলে? কেন চলবে না, দেখাই খুব ভালো। তাছাড়া দুর্গোৎসবের কাজ দিনে মানেই বেশি, রাত্রে আরতি হয়ে গেলেই আলোর কাজ তো মিটে গেল। আমার ডে লাইটের ব্যবস্থা করতে হবে দেখছি। কালী পুজোর রাতে আলোর ব্যবস্থা একটু ভালো রকম থাকা দরকার। ইলেকট্রিক আলোয় 12 মাস বাস করা অভ্যেস। সত্যি পাড়া গাঁয়ে এসে এমন অসুবিধে হয়। বৃদ্ধ সত্যনারায়ণ গাঙ্গুলি তার ছোট ছেলের একটা চাকুরির জন্য অবনীর কাছে কদিন ধরে হাঁটাহাঁটি করে একটু। অবশ্যই খুব সামান্যই একটু ভরসা পেয়েছিলেন। তিনি অমনি বলে উঠলেন, তা অসুবিধে হবে না। বলি, তোমরা বাবাজি কিরকম জায়গায় থাকো, কি ধরনের থাকো, তা আমার জানা আছে তো। গঙ্গাচানের যোগে কলকাতা গেলেই তোমাদের ওখানে গিয়ে উঠি, আর সে কি যত্ন! ওফ, ইলেকট্রিক আলো না থাকলে কি বাবাজি তোমাদের চলে? সুশীল কলকাতায় 2-1 বার মাত্র গিয়েছে। আধুনিক সভ্যতার যুগের নতুন জিনিসই তার অপরিচিত। শিক্ষিত ও শহুরে বাবু অবনীর সঙ্গে ভয়ে ভয়ে কথা বলতে হয়। তবুও সে বলে, ডে লাইটের চেয়ে কিন্তু ঝাড়লণ্ঠন দেখাই ভালো। অবনী হেসে গড়িয়ে পড়ে আর কি। ওহে, যে যুগে জমিদার পুত্রেরা নিষ্কর্মা বসে থাকতো আর হাতিতে চড়ে জরদগবের মতো ঘুরে বেড়াতো, ওসব চাল ছিল সে কালের। মডার্ন যুগে ওসব অচল, বুঝলে মামা? এ হলো প্রগতির যুগ। হাতির বদলে এসেছে ইলেকট্রিক লাইট। সে কালকে আঁকড়ে বসে থাকলে চলবে? বনেদি পুরনো আমলের চালচলনে আবাল্য অভ্যস্ত সুশীল। বয়সে যুবক হলেও প্রাচীনের ভক্ত। সে বললে, কেন, হাতি চড়াটায় কি খারাপ দেখলে? রামা, জবরজং ব্যাপার। হাতির মতো মোটা জানোয়ারের উপর বসে থাকা পেট মোটা নাদুস নুদুস। সত্যনারায়ণ গাঙ্গুলি বললেন, গোবর গণেশ। জমিদার ছেলেরই শোভা পায়, কিন্তু কাজে যারা ব্যস্ত, সময় যাদের হাতে কম, দিনে যাদের 30 মাইল চক্কর দিয়ে বেড়াতে হয় নিজের কাজে বা আপিসের কাজে, তাদের পক্ষে দরকার মোটর বাইক বা মোটর কার। স্মার্ট যারা, তাদের উপযুক্ত জানি হচ্ছে। সুশীল প্রতিবাদ করে বললে, স্মার্ট কারা জানি নে। মোগল বাদশাহের সময় আকবর, আওরঙ্গজেবের মতো বীর হাতিতে চড়ে যুদ্ধ করত, তারা স্মার্ট হলো না? তোমাদের কলকাতার আদ্যির পাঞ্জাবি পরা চশমা চোখে ছোকরা বাবুর দল, যারা বাপের পয়সায় গড়ের মাঠে হাওয়া খায় কিংবা শখে পড়ে 2-10 কদম মোটর ড্রাইভ করে, তারা? অত বড় সাম্রাজ্য স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তারা হাতি চড়ে যুদ্ধ করত। পুরুরাজ হাতির পিঠে চড়ে আলেকজান্ডারের গ্রিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছিল, তারা স্মার্ট ছিল না? স্মার্ট হলো সিনেমার ছোকরা অ্যাক্টরের দল। সুশীল সেখান থেকে উঠে চলে এলো। অবনীর ধরন ধারণ তার ভালো লাগেনি। দূর সম্পর্কের মামা ভাগ্নে, কোনো কালের দৌহিত্র বংশের লোক, এই পর্যন্ত। এখন তাদের সঙ্গে প্রত্যক্ষ কি যোগ আছে? কিছুই না। জমিদারের ছেলেদের উপর অবনীর এ কটাক্ষ সুশীলের মনে হলো তাকে লক্ষ্য করেই করা হয়েছে। তা করতে পারে, এরা এখন সব হঠাৎ বড় লোকের দল, পুরনো বংশের ওপর এদের রাগ থাকা অসম্ভব নয়। সুশীল জমিদার পুত্র বটে, নিষ্কর্মাও বটে। বসে খেতে খেতে দিন কতক পরে পেট মোটা হয়েও উঠবে, এ বিষয়েও নিঃসন্দেহ। অবনী তাকে লক্ষ্য করেই বলেছে নিশ্চয়ই।
বাড়ি এসে সুশীল জ্যাঠামশাইকে জিজ্ঞেস করলে, আচ্ছা জ্যাঠামণি, আমাদের বংশে কখনো কেউ চাকরি করেছে? জ্যাঠামশাই তারাকান্ত মুস্তফির বয়স 70-এর কাছাকাছি। তিনি পুজোর দালানের সঙ্গে ছোট কুঠুরিতে সারা দিন বৈষয়িক কাগজপত্র দেখেন এবং মাঝে মাঝে গীতা পাঠ করেন। ঘরটার কুলুঙ্গিতে ও দেওয়ালের গায়ের তাকে গত 50 বছরের পুরনো পাঁজি সাজানো। তারাকান্ত বললেন, কেন বাবা সুশীল, এ বংশে কারো কোনো ভাবনা ছিল যে চাকুরি করবে? ছেলেরা কি করতো জ্যাঠামণি? পায়ের ওপর পা দিয়ে বসে খেয়ে আমাদের পুরুষানুক্রমে চলে আসছে। তবে আজকাল বড় খারাপ সময় পড়েছে, জমি জমাও অনেক বেরিয়ে গেল, তা যাহা একটু কষ্ট যাচ্ছে। কি আবার করবে কে, ওতে আমাদের মান যায়। সুশীল কথাটা ভেবে দেখলে অবসর সময়ে। অবনীর কথাগুলো হিংসেতে ভরা ছিল, এখন দেখা যাচ্ছে। অবনীদের বাইরে বেরিয়ে চাকুরি না করলে চলে না, আর তাদের চিরকাল চলে আসছে বাড়ি বসে। এতে অবনীর হিংসার কথা বই কি। মামার বাড়ি খেয়ে চিরকাল ওরা মানুষ, আজ হঠাৎ বড়লোক হয়ে চাল দেওয়া কথাবার্তায় সেই মাতুল বংশকেই ছোট করতে চায়। সুশীল এ প্রমাণ অন্য একদিক থেকে খুব শিগগিরই পেলে। মুস্তফিদের সাবেকি পুজোর মণ্ডপে দুর্গোৎসব টিম টিম করে সমাধা হলো। লোকের পাতে ছেঁচড়া, কলাইয়ের ডাল, ক্ষেতের রাঙা নাগড়া চালের ভাত, পুকুরের মাছ, জলো দুধলো দই ও চিনির ডেলা গোলা মন্ডা খাইয়ে। কিন্তু অবনীদের বাড়ি যে কালী পুজো হলো, সে একটা দেখবার জিনিস। কালী পুজোর রাত্রে গাঁ শুদ্ধ পোলাও, মাংস, কলকাতা থেকে আনা দই, রাবড়ি, সন্দেশ খেলে। টিন টিন দামি সিগারেট নিমন্ত্রিতদের মধ্যে বিলি হলো। পরদিন দুপুরে যাত্রা ও ভাসানের রাত্রে প্রীতি সম্মেলনে প্রচুর জলযোগের ব্যবস্থা ছিল। অবনীর এক বন্ধু আবার ম্যাজিক লণ্ঠনের স্লাইড দেখিয়ে স্বাস্থ্য সম্বন্ধে এক বক্তৃতাও করলে। গ্রামের লোক সবাই ধন্য ধন্য করতে লাগলো। এ গাঁয়ে এমনটি আর কখনো হয়নি, কেউ দেখেনি। সকলের মুখে অবনীর সুখ্যাতি। কিন্তু তাতে কোনো ক্ষতি ছিল না যদি তারা সেই সঙ্গে অমনি মুস্তফি জমিদারদের ছোট করে না দিত। না, মুস্তফিরা কখনো এদের সঙ্গে দাঁড়ায়, বলে কিসে আর কিসে। যা বলেছ ভায়া, নামে তালপুকুর, ঘটি ডোবে না। শুধু লম্বা লম্বা কথা আছে, আর কিছু নেই রে ভাই। এ ধরনের একটা কথা একদিন সুশীলের নিজের কানেই গেল। নিজের পুকুরের ঘাটে বসে সুশীল চিপে মাছ ধরছে। গাঁয়ের ওর পরিচিত দুটি ভদ্রলোক কথা বলতে বলতে পথ দিয়ে যাচ্ছেন। একজন বললেন, মুস্তফিদের ওপর এবার খুব এক হাত নিয়েছে অবনী। অপরজন বললে, তার মানে মুস্তফিদের আর কিছু নেই, সব ছেলেগুলো বাড়ি বসে বসে খাবে। আজকালকার দিনে কি আর সেকেলে বনেদি চাল চলে? লেখাপড়া তো একটা ছেলেও ভালো করে শিখলে না। লেখাপড়া শিখেও তো ওই সুশীলটা বাপের হোটেলে দিব্যি বসে খাচ্ছে, ওদের কখনো কিছু হবে না বলে দিলাম। যত সব আলসে আর কুঁড়ে। কথাটা সুশীলের মনে লাগলো। এদিক থেকে তো সে কোনোদিন নিজেকে বিচার করে দেখেনি। চিরকাল তো এই রকম হয়ে আসছে তাদের বংশে, এতদিন কেউ কিছু বলেনি, আজকাল বলে কেন তবে? পাশের গ্রামে সুশীলের এক বন্ধু থাকতো। সুশীল তার সঙ্গে গিয়ে দেখা করলে। ছেলেটির নাম প্রমথ। তার বাবা একসময় মুস্তফিদের স্টেটের নায়েব ছিলেন, কিন্তু তারপর চাকুরি ছেড়ে মাল চালানি ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছেন। প্রমথ বেশ বুদ্ধিমান ও বলিষ্ঠ যুবক। সে নিজের চেষ্টায় গ্রামে একটা নৈশ স্কুল করেছে, একটা দরিদ্র ভাণ্ডার খুলেছে। তার পেছনে গ্রামের তরুণদের যে দলটি গড়ে উঠেছে, গ্রামের মঙ্গলের জন্যে তারা না করতে পারে এমন কাজ নেই। সম্প্রতি প্রমথ বাবার আড়তে বেরুতে আরম্ভ করেছে। সুশীল বললে,
এই প্রমথ, আমাকে তোমাদের আড়তে কাজ শেখাবে? প্রমথ আশ্চর্য হয়ে ওর দিকে চেয়ে বললে, কেন বলো তো, হঠাৎ এ কথা কেন তোমার মুখে? বসে বসে চিরকাল বাপের ভাত খাবো? তোমাদের বংশে কেউ কখনো অন্য কাজ করেনি, তাই বলছি, হঠাৎ এ মতিবুদ্ধি ঘটলো কেন তোমার? সে পরে বলবো, আপাতত একটা হিল্লে করে দাও তো। ওর মধ্যে কঠিন আর কি, যেদিন ইচ্ছে এসো, বাবার কাছে নিয়ে যাব। মাসখানেক ধরে সুশীল ওদের আড়তে বেরুতে লাগলো, কিন্তু ক্রমশ সে দেখলে ভুসি মাল চালানির কাজের সঙ্গে তার অন্তরের যোগাযোগ নেই। তার বাবা ছেলেকে আড়তে যোগ দিতে বাধা দেননি, বরং বলেছিলেন ব্যবসার কাজে যদি কিছু টাকা দরকার হয় তাও তিনি দেবেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, আড়তের কাজ কিরকম হচ্ছে? সুশীল বললে, ও ভালো লাগে না, তার চেয়ে বরং ডাক্তারি পড়ি। তোমার ইচ্ছে, তাহলে কলকাতায় গিয়ে দেখে শুনে এসো। কলকাতায় এসে সুশীল দেখলে ডাক্তারি স্কুলে ভর্তি হবার সময় এখন নয়। ওদের বছর আরম্ভ হয় জুলাই মাসে, তার এখনো ৩-৪ মাস দেরি। সুশীলের এক মামা খিদিরপুরে বাসা করে থাকতেন, তার বাসাতেই সুশীল এসে উঠেছিল। তাঁরই পরামর্শে সে ২-১টা আপিসে কাজের চেষ্টা করতে লাগলো। দিন ১৫ অনেক আপিসে ঘোরাফেরা করেও সে কোথাও কোনো কাজের সুবিধে করে উঠতে পারলে না। এদিকে টাকা এলো ফুরিয়ে। মামার বাসায় খাবার খরচ লাগতো না অবশ্যই, কিন্তু হাত খরচের জন্য রোজ একটি টাকা দরকার। বাবার কাছে সে চাইবে না, নগদ টাকার সেখানে বড় টানাটানি, সে জানে। একটা কিছু না করে এবার বাড়ি ফিরবার ইচ্ছে নেই তার, অথচ করাই বা যায় কি? সন্ধ্যার দিকে গড়ের মাঠে বসে রোজ ভাবে। সুশীল সেদিন গড়ের মাঠের একটা নির্জন জায়গায় বসেছিল চুপ করে। বড্ড গরম পড়ে গিয়েছে। খিদিরপুরে তার মামার বাসাটিও ছোট ছোট ছেলে মেয়েদের চিৎকার ও উপদ্রবে সদা সরগরম। সেখানে গিয়ে একটা ঘরে ৩-৪টি ৮-১০ বছরের মামাতো ভাইয়ের সঙ্গে রাত কাটাতে হবে। সুশীলের ভালো লাগে না আদেও। তাদের অবস্থা এখন খারাপ হতে পারে, কিন্তু দেশের বাড়িতে জায়গার কোনো অভাব নেই। ওপরে নিচে বড় বড় ঘর আছে, লম্বা লম্বা দালান, বারান্দা, পুকুরের ধারের দিকে বাইরের মহলে এত বড় একটা রোয়াক আছে যে সেখানে অনায়াসে একটা যাত্রার আসর বসতে পারে। এমন সব জ্যোৎস্না রাতে কতদিন সে পুকুরের ধারে ওই রোয়াকটায় একা বসে কাটিয়েছে। পুকুরের ওপারে নারিকেল গাছের সারি, তার পেছনে রাধা গোবিন্দের মন্দিরের চূড়োটা, সামনের দিকে ওর ঠাকুরদাদার আমলের পুরনো বৈঠকখানা। এ বৈঠকখানায় এখন আর কেউ বসে না। কাঠ ও বিচুলি, শুকনো তেঁতুল, ভুসি, ঘুঁটে ইত্যাদি রাখা হয় বর্ষাকালে। মাঝে মাঝে সাপ বেরোয় এখানে। সেবার ভাদ্র মাসে তাল নবমীর ব্রতের ব্রাহ্মণ ভোজন হচ্ছে পুজোর দালানে। হঠাৎ একটা চেঁচামেচি শোনা গেল পুকুর পাড়ের পুরনো বৈঠকখানার দিক থেকে। সবাই ছুটে গিয়ে দেখে হরিচাকর বৈঠকখানার মধ্যে ঢুকেছিল বিচালি পারবার জন্য। সেই সময় কি সাপে তাকে কামড়েছে। হই হই হলো। লোকজন এসে সারা বৈঠকখানার মাল বার করে সাপের খোঁজ করতে লাগলো। কিছু দেখা গেল না। হরিচাকর বললে সে সাপ দেখেনি, বিচুলির মধ্যে থেকে তাকে কামড়েছে। ওঝার জন্য রানীনগরে খবর গেল। রানীনগরের সাপের ওঝা 3টে জেলার মধ্যে বিখ্যাত। তারা এসে ঝাড়ফুঁক করে হরিকে সে যাত্রা বাঁচালে। লোকজন খুঁজে সাপও বের করলে। প্রকাণ্ড ক্ষয়ে গোখরো। হরি যে বেঁচে গেল তার পুনর্জন্ম বলতে হবে। বাবু, ম্যাচিস আছে? ম্যাচিস? সুশীল চমকে মাথা তুলে দেখলে একটা কালো মতো লোক। অন্ধকারে ভালো দেখা গেল না। নিম্ন শ্রেণীর অশিক্ষিত অবাঙালি লোক বলেই সুশীলের ধারণা হলো, কারণ তারাই সাধারণত দেশলাইকে ম্যাচিস বলে থাকে। সুশীল ধূমপান করে না, সুতরাং সে দেশলাইও রাখে না। সে কথা লোকটাকে বলতেই সে চলে যাচ্ছিল, কিন্তু খানিকটা গিয়ে আবার অন্ধকারের মধ্যে
যেন কি ভেবে ফিরে এলো। সুশীলের একটু ভয় হলো। লোকটিকে এবার সে ভালো করে দেখে নিয়েছে অস্পষ্ট অন্ধকারের মধ্যে। বেশ সবল, শক্ত হাত পাওয়ালা চেহারা, গুন্ডা হওয়াও বিচিত্র নয়। সুশীলের পকেটে বিশেষ কিছু নেই, টাকা 3 মাত্র। সুশীল একটু সতর্ক হয়ে সরে বসল। লোকটা ওর কাছে এসে বিনীত সুরে বললে, বাবুজি 2 আনা পয়সা হবে? সুশীল বিনা বাক্য ব্যয়ে একটি 2 আনি পকেট থেকে বার করে লোকটার হাতে দিলে। তাই নিয়ে যদি খুশি হয় হোক না, এখন ও চলে গেলেই হয়। চলে যাওয়ার কোনো লক্ষণ কিন্তু লোকটার মধ্যে দেখা গেল না। সে সুশীলের কাছেই এসে সকৃতজ্ঞ সুরে বলল, বহুত মেহেরবানি আপনার বাবু, আমার আজ খাওয়ার কিছু ছিল না, এই পয়সা নিয়ে হোটেলে গিয়ে রুটি খাবো। বাবুজির ঘর কোথায়? ভালো বিপদ দেখা যাচ্ছে, পয়সা পেয়ে তবুও নড়ে না যে, নিশ্চয়ই আরও কিছু পাবার মতলব আছে ওর মনে মনে। সুশীল চারদিকে একবার তাকিয়ে দেখলে কাছাকাছি কেউ নেই। পকেটে টাকা 3টে ছাড়া সোনার বোতামও আছে জামায়। হঠাৎ এখন মনে পড়ল। ও উত্তর দিলে, এই কলকাতাতেই বাড়ি, বালিগঞ্জে। আমার কাকা পুলিশে কাজ করেন কি না, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এতক্ষণে এলেন বলে রেড রোডে মোটর রেখে এখানেই আসবেন। আমি এখানে থাকি রোজ, উনি জানেন। বেশ বাবু, আপনাকে দেখে বড় ঘরানা বলেই মনে হয়। সুশীলের মনে কৌতূহল হওয়াতে সে বললে, তুমি কোথায় থাকো? মেটিয়া বুরুজে বাবুজি। কিছু করো নাকি? জাহাজে কাজ করতাম, এখন কাজ নেই, ঘুরি ফিরি কাজের খোঁজে, রুটি জোগাড় করতে হবে তো। লোকটার সম্বন্ধে কৌতূহল আরও বেড়ে গেল। তাছাড়া লোকটার কথাবার্তার ধরনে মনে হয় লোকটা খুব খারাপ ধরনের নয় হয়তো। সুশীল বললে, জাহাজে কতদিন খালাসিগিরি করেছ? 10 বছরের কিছু ওপর হবে। কোন কোন দেশে গিয়েছ? সব দেশে, যে দেশে বলবেন সে দেশে। জাপান লাইন, ভিলেত লাইন, জাভা সুমাত্রার লাইন, এসএস পেঙ্গুইন, এসএস গোলকুন্ডা, এসএস নলডেরা, পিওনোর বড় জাহাজ নলডেরা। নাম শুনেছেন? পিওনো কি জিনিস পল্লীগ্রামের সুশীল তা বুঝতে পারল না। না, ওসব শোনেনি। তা বাবুজি আপনার কাছে ছিপাবো না, শরাব পিয়ে পিয়ে কাজটা খারাপই হয়ে পড়ল। জাহাজ থেকে ডিসচার্জ করে দিলে, এখন এই কষ্ট যাচ্ছে, মুখ ফুটে কাউকে বলতে পারিনি। কি বলবো, নসিব বাবুজি। জাহাজের কাজ আর পাবে না? না পাবো বাবুজি, ডিসচার্জ সার্টিফিকেট ভালো আছে, শরাব টরাবের কথা ওতে কিছু নেই। কাপ্তানটা ভালো লোক, তাকে কেঁদে গোড় পাকড়ে বললাম, সাহেব আমার রুটি মেরো না, ও কথা লিখো না। লোকটি আর একটু কাছে এসে ঘেঁষে বসলো, বললে, আমার নসিব খারাপ বাবু, আর নয়তো আমার আর চাকরি করে খেতে হবে কেন, আজ তো আমি রাজা। সুশীল মৃদু কৌতূহলের সুরে জিজ্ঞাসা করলে, আর কীরকম? লোকটি এদিক ওদিক চেয়ে সুর নামিয়ে বললে, আজ আর বলবো না, এইখানে কাল আপনি আসতে পারবেন? কেন পারবো না? তাই আসবেন কাল। আচ্ছা বাবু, আপনি পুরনো লেখা পড়তে পারেন? সুশীল একটু আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চেয়ে বললে, কি লেখা? সে কাল বাতলাবো। আপনি কাল এখানে আসবেন, তবে বেলা থেকে আসবেন, সূরজ ডুবার আগে। মামার বাসায় এসে কৌতূহলে সুশীলের রাতে চোখে ঘুমই এলো না। একবার তার মনে হলো, জাহাজি মাল্লা কত দূর কত দেশ ঘুরেছে, কোনো এক আশ্চর্য ব্যাপারের কথা তাকে কি বলবে? কোনো নতুন দেশের কথা? পুরনো লেখা কিসের? ওর ছোট মামাতো ভাই সনত ওর পাশেই শোয়। গরমে তারও চোখে ঘুম নেই। খানিকটা উসখুস করার পরে সে উঠে সুইচ টিপে আলো জ্বাললে। বললে, দাদা
চা খাবে? চা করব? এত রাত্রিরে চা কি রে? কি করি বলো, ঘুম আসছে না চোখে, খাও একটু চা। সনৎ ছেলেটিকে সুশীল খুব পছন্দ করে। কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, লেখাপড়াতেও ভালো, ফুটবল খেলায় এরই মধ্যে বেশ নাম করেছে। কলেজ টিমের বড় বড় ম্যাচে খেলবার সময় ওকে ভিন্ন চলে না। সনতের আর একটা গুণ, ভয় বলে কোনো জিনিস নেই তার শরীরে। মনে হয় দুনিয়ার কোনো কিছুকে সে গ্রাহ্য করে না। দুবার এই স্বভাবের দোষে তাকে বিপদে পড়তে হয়েছিল। একবার খেলার মাঠে এক সার্জেন্টের সঙ্গে মারামারি করে নিজে তাতে মার খেয়েছিল, খুব মার দিয়েছিল সেবার। ওর বাবা টাকা কড়ি খরচ করে ওকে জেলের দরজা থেকে ফিরিয়ে আনেন। আর একবার মাহেশের রথতলায় একটা মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুন্ডার ছুরিতে প্রায় প্রাণ গিয়েছিল আর কি। স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক দল ওকে গুন্ডাদের মাঝখান থেকে টেনে উদ্ধার করে আনে। সুশীল বললে, সনৎ, কতদূর লেখাপড়া করবি ভাবছিস? দেখি দাদা, বিএসসি পর্যন্ত পড়ে একটা কারখানায় ঢুকে কাজ শিখব। কলকবজার দিকে আমার ঝোঁক, সে তো তুমি জানোই। আমি যদি কোনো ব্যবসায় নামি, আমার সঙ্গে থাকবে তুই? নিশ্চয়ই থাকবো, তুমি যেখানে থাকবে, যা করবে আমি তাতে থাকি, এ আমার বড় ইচ্ছে। কিন্তু কি ব্যবসা করবে ভাবছো দাদা? আচ্ছা, কাউকে এখন এসব কিছু বলিস নে, তোকে আমি জানাবো ঠিক সময়। তোকে নইলে আমার চলবে না। চল আজ শুয়ে পড়ি, রাত 2টো বাজে। পরদিন সুশীল গড়ের মাঠে নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে একা বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল, তবুও লোকটির দেখা নেই। অন্ধকার নামল। আসবে না সে লোক? হয়তো নয়, কি একটা বলবে ভেবেছিল কাল, রাতারাতি তার মন ঘুরে গেছে। রাত 8টার সময় সুশীল উঠতে যাবে, এমন সময়ে পেছনে পায়ের শব্দ শুনে সে চেয়ে দেখলে। পরক্ষণেই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। লোকটা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। সেলাম বাবুজি, মাপ করবেন, বড় দেরি হয়ে গেল। এই দেখুন। লোকটার পায়ের উপর দিয়ে ভারী একটা জিনিস চলে গিয়েছে যেন। সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা, কিন্তু ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে। সুশীল বললে, কি হয়েছে পায়ে? এই জন্যই দেরি হয়ে গেল বাবুজি, বাড়ি থেকে বেরিয়েছি আর একটা ভারী হাতে ঠেলা গাড়ি পায়ের ওপর এসে পড়ল। 2জন লোক ঠেলছিল, তাদের সঙ্গে মারামারি হয়ে গেল আমার সঙ্গের লোকেদের। বসো বসো, তোমার পায়ে দেখছি সাংঘাতিক লেগেছে, না এলেই পারতে। না এলে আপনি তো হারিয়ে যেতেন, আপনাকে আর পেতাম কোথায়। রিক্সা করে এসেছি বাবুজি, দাঁড়াতে পারছি না। লোকটা ঘাসের ওপর বসে পড়ল। বললে, আজ সন্ধ্যা হয়ে গিয়েছে বাবুজি, আজ কোনো কাজ হবে না। লোকটা কথা বলবে, সুশীল শুনবে, এতে দিনের আলোর কি দরকার? সুশীল বুঝতে পারলে না। বললে, কি কথা বলবে বলছিলে, বলে যাও না। লোকটা ধীরে ধীরে চাপা গলায় অনেক কথা বললে। মোটামুটি তার বক্তব্য এই, তার বাড়ি ছিল পশ্চিমে, কিন্তু অনেক দিন থেকে বাংলাদেশে আছে এবং বাঙালি খালাসিদের সঙ্গে কাজ করে বাংলা শিখেছে। লোকটা মুসলমান, ওর নাম জামাতুল্লাহ। একবার কয়েকজন তেলেগু লস্করের সঙ্গে সে একটা জাহাজে কাজ করে। ডাচ ইস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে নারকেল কুচি বোঝাই দিয়ে নিয়ে যেত মাদ্রাজ থেকে। সেই সময় একবার তাদের জাহাজ ডুবো পাহাড়ের ধাক্কা লেগে অচল হয়ে পড়ে। সৌরাবায়া থেকে তাদের কোম্পানির জন্য জাহাজ এসে তাদের জাহাজের মাল তুলে নিয়ে যাবার আগে 7 দিন ওরা সেইখানে পড়েছিল। একদিন সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে জাহাজ শুদ্ধ লোকের কলেরা হলো। এইখানে সুশীল জিজ্ঞেস করলো, সবারই কলেরা হলো? কেউ বাদ ছিল না বাবু, খাবার পাওয়া যেত না। পাহাড়ের একটা গর্তে কাঁকড়া পেয়ে সেদিন ওরা তাই ধরেছিল, ছোট ছোট লাল কাঁকড়া। তারপর
দুজন বাদে বাকি সব সেই রাত্রে মারা গেল। বাবুজি, সে রাতের কথা ভাবলে এখনো ভয় হয়। 17 জন দিশি লস্কর আর 2 জন ওলন্দাজ সাহেব, 1 জন মেট আর 1 জন ইঞ্জিনিয়ার, সেই রাত্রে সাবার। রইলাম বাকি কাপ্তান আর আমি। তারপর জাহাজে কাপ্তান ওকে বললে, মরাগুলো টান দিয়ে ফেলে দাও জলে। ও বললে, আমি মুর্দা ফরাস নই সাহেব, ও আমি ছুঁবো না। সাহেব ওকে গুলি করে মারতে এলো। ও গিয়ে লুকোলো ডেকের ঢাকনি খুলে হোল্ডের মধ্যে। সেই রাত্রে কাপ্তান সাহেব খুব মদ খেয়ে চিৎকার করে গান গাইছে। ও সেই সময় জাহাজের বোট খুলে নিয়ে নামাতে লাগলো। ডেভিড থেকে বোট নামাবার শব্দে সাহেবের মদের নেশা ভাঙলে না, তাই নিস্তার। ডেকের ওপরে তখন 2টো মরা পড়ে রয়েছে। মরণের বীজ জাহাজের সর্বত্র ছড়ানো। ভয়ে ও কিছু খায়নি সকাল থেকে, পাছে কলেরা হয়। সুতরাং অনাহারে ও ভয়ে খানিকটা দুর্বল হয়ে পড়েছে। দূরে ডাঙা দেখা যাচ্ছিল, দুপুরের দিকে ও লক্ষ্য করেছিল। সারা রাত নৌকা বাইবার পরে ভোরে এসে বোট ডাঙায় লাগলো। ও নেমে দেখে ডাঙায় ভীষণ জঙ্গল। ও দেশের সব দ্বীপেই এ ধরনের জঙ্গল ও জানত। লোকজনের চিহ্ন নেই কোনো দিকে। বোট ডাঙায় বেঁধে ও জঙ্গলের মধ্যে দিয়ে 2 দিন হাঁটলে, শুধু গাছের কচি পাতা আর এক ধরনের অম্লমধুর ফল খেয়ে। মানুষের বসতির সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে হঠাৎ একেবারে ও অবাক হয়ে গেল। ওর সামনে প্রকাণ্ড বড় সিংহ দরজা, কিন্তু বড় বড় লতাপাতা উঠে একেবারে ঢেকে ফেলে দিয়েছে। সিংহ দরজার পর একটা বড় পাঁচিলের খানিকটা, আরও খানিক গিয়ে একটা বড় মন্দির, তার চূড়ো ভেঙে পড়েছে। মন্দিরের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি বলে তার মনে হলো। সে ভারতের লোক, হিন্দু দেবদেবীর মূর্তি সে চেনে। এক্ষেত্রে হয়তো সে ঠিক চিনতে পারেনি, তবে তার ওই রকম বলেই মনে হয়েছিল। অবাক হয়ে সে আরও ঘুরে ঘুরে দেখলে জায়গাটা একটা বহুকালের পুরনো শহরের ভগ্নস্তূপ বলে মনে হলো। কত মন্দির, কত ঘর, কত পাথরের সিংহ দরজা, গভীর বনের মধ্যে বড় বড় কাছির মতো লতার নাগপাশ বন্ধনে জড়িয়ে কত যুগ ধরে পড়ে আছে। ভীষণ বিষধর সাপের আটটা সর্বত্র। একটা বড় ভাঙা মন্দিরে সে পাথরের প্রকাণ্ড বড় মূর্তি দেখেছিল, প্রায় 8-10 হাত উঁচু। সন্ধ্যা আসবার আর বেশি দেরি নেই দেখে তার বড় ভয় হয়ে গেল। এসব প্রাচীনকালের নগর শহর, জিনপরির আড্ডা। তেলেগু লস্করেরা যাকে ওদের ভাষায় বলে বিম্হমুনি। বিম্হমুনি বড় ভয়ানক চিন। হিন্দুদের পুরোহিত মারা যাওয়ার পর বিম্হমুনি হয়। এই গহন অরণ্যের মধ্যে লোকহীন পরিত্যক্ত বহু প্রাচীন নগরীর অলিতে গলিতে ঝোপে ঝোপে ধূম্রবর্ণ বিকট আকার কত যুগের বুভুক্ষু বিম্হমুনির দল সন্ধ্যার অন্ধকার পড়বার সঙ্গে সঙ্গে শিকারের সন্ধানে জাগ্রত হয়ে ওঠে, হাঁক পাড়ে, ম্যাই ফুকা হুঁ। তাদের হাতের নাগালে পড়লে কি আর রক্ষে আছে? অতএব এখান থেকে পালানোই একমাত্র বাঁচার পথ। সুশীল এক মনে শুনছিল। বললে, পালিয়ে গেলে কোথায়? সেই জঙ্গলের মধ্যে দিয়ে আবার 2 দিন 3 দিন ধরে হেঁটে সমুদ্রের ধারে পৌঁছলাম। জাহাজে উঠবো এসে, এই তখন খেয়াল। আবার সেই মরা ভর্তি জাহাজে কেন? বুঝলেন না বাবুজি, যদি জাহাজে উঠি তবে তো দেশে পৌঁছবার ঠিকানা মেলে, নয়তো সেই জংলি মুলুকে যাব কোথায়? চারিধারে সমুদ্র। যদি জাহাজ না পাই তবে সেই জংলি মুলুকে না খেয়ে মরতে হবে, নয়তো জংলি লোকেরা খুন করে ফেলবে। বাবুজি, তখন এমন ডর যে রাতে ঘুমুতে পারি নে। একদিন প্রকাণ্ড এক বন মানুষের হাতে পড়তে পড়তে বেঁচে গেলাম, নসিবের জোর খুব। অমন ধরনের জানোয়ার যে দুনিয়ায় আছে তা জানতাম না। গাছের ওপর একদল বন মানুষ ছিল। ধাড়িটা আমায় দেখতে পেলে না বাবুজি, দেখলে আর বাঁচতাম না। সুশীল মনে মনে একবার চিন্তা করে দেখলে লোকটা মিথ্যা কথা বলছে না সত্যি বলছে। ওর এই বন মানুষের কথা তার একটা মস্ত বড় পরীক্ষা।
সুশীল জন্তু জানোয়ার সম্বন্ধে কিছু কিছু পড়াশোনা করেছিল। বাড়িতে আগে নানা রকম পাখি, বেজি, খরগোশ, সজারু ও বাঁদর পুষত। গায়ের লোকে ঠাট্টা করে বলতো মুস্তফিদের চিড়িয়াখানা। এ সম্বন্ধে ইংরাজি বইও নিজের পয়সায় কিনেছিল। ও বললে, কত বড় বন মানুষ? খুব বড় বাবুজি, ইন্দোরের পালোয়ান রাম নকিব সিংয়ের চেয়ে একটা বাচ্চার গায়ে জোর বেশি। নিজের আঁখোশে দেখলাম। কি করে দেখলে? ডাল ফাঁড়লে হাত আর পা দিয়ে ধরে। আমার মাথার উপর গাছপালার ডালগুলো তো বন মানুষে বিলকুল ভর্তি হয়ে গিয়েছিল। তবে তো তুমি সুমাত্রা দ্বীপে কিংবা বোর্নিওতে গিয়েছিলে, কিংবা ওর কাছাকাছি কোনো ছোট দ্বীপে। তুমি যে বন মানুষ বলছো, ও হচ্ছে উড়াং উটাং। ও ছাড়া আর কোনো বন মানুষ ও দেশে থাকবে না। লোকটা অত্যন্ত বিস্ময়ে সুশীলের মুখের দিকে চেয়ে বলে উঠল, দাঁড়ান দাঁড়ান বাবুজি, কি জায়গার নাম করলেন আপনি? সুমাত্রা আর বোর্নিও। ওহ বাবুজি, আপনি বহুত পড়ালেখা আদমি। এই নামটা কতকাল শুনিনি জানেন? আজ 10-12 বছর। শেষের নামটা কি বলেন বাবুজি? বোর্নিও। ঠিক ঠিক। সুলুসির নাম জাহাজে চার্টে দেখবেন। সুলুসির কাছাকাছি, এপার ওপার। কেন জানেন বাবুজি? এই নাম শুনলে আমার বহুত কথা মনে পড়ে যায়। তাজ্জব কথা, আজ দেখছেন আমার এই গড়ের মাঠে বসে 2-1 পয়সা ভিক্ষে করা, কিন্তু আমি আজ... আচ্ছা, সে কথা এখন থাক। আর তারপর কি করলে বলো না? জঙ্গল থেকে এসে উঠলে আবার জাহাজে? হ্যাঁ, উঠলাম। সেই কাপ্তেন তখন মদ খেয়ে বেহুঁশ হয়ে নিজের কেবিনে চাবি দিয়ে ঘুমুচ্ছে। আমি আগে তো ভাবলাম মরে গিয়েছে। মরাগুলো কতক কাপ্তান ফেলে দিয়েছে, কতক তখনও রয়েছে। ভীষণ বদ গন্ধ আর সেই গরম। আমি জাহাজের কিছু খেতে পারিনি কলেরার ভয়ে। ডাঙায় গিয়ে মাছ ধরতাম আর কচ্ছপ। কাপ্তেন বেঁচে ছিল? বেঁচে ছিল, কিন্তু বেচারির মগজ খারাপ হয়ে গিয়েছিল একেবারে। তখনকার দিনে বেতার ছিল না। আমাদের জাহাজে যে অমন হয়ে গেল সে খবর কোথাও দেওয়া যায়নি। ওসব দিকের সমুদ্রে জাহাজ বেশি চলাচল করে না, জাহাজের লাইন নয়। 11 দিন পরে সৌরাবায়া থেকে জাহাজ যাচ্ছিল পাসারাপাং। তারা আমাদের আগুন দেখে এসে জাহাজে তুলে নিয়ে বাঁচায়। কিসের আগুন? ডুবো পাহাড়ের খানিকটা ভাটার সময় বেরিয়ে থাকতো। পাটের থলে জ্বালিয়ে সেখানে রোজ আগুন করতাম, অন্য জাহাজের যদি চোখে পড়ে। তাতেই তো বেঁচে গেলাম। এ পর্যন্ত শুনে সুশীল বুঝতে পারলে না লোকটার ভাগ্য কিসে ফিরেছিল। তবে লোকটা যে মিথ্যা কথা বলছে না, ওর কথার ধরন দেখে সুশীলের মনে হলো। কিন্তু এইবার লোকটা যে কাহিনী বললে তা শেষ পর্যন্ত শুনে সুশীল বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল। শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।